আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো যাক, দীর্ঘদিন পর আজকে এই অনলাইন ক্লাসে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপরে অষ্টম অধ্যায়ের উপরে একটা ক্লাস নেব। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করার চেষ্টা করবে। আমি চেষ্টা করব সাধ্যমতো একটা ভালো ক্লাস নেয়ার জন্যে। তো অষ্টম অধ্যায়ে তোমরা জানো যে এখানে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি, এই অধ্যায়টা আমাদের অধ্যায়ের নাম। তো আমি প্রথমে তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করতে চাই, তোমরা একটু পারলে শেয়ার করবে আমার সাথে। জনসংখ্যা, এই জনসংখ্যা কাকে বলে? তোমাদের কেউ বলতে পারবে? কারো কোনো ধারণা আছে জনসংখ্যার সংজ্ঞাটা কি হতে পারে? আচ্ছা, হ্যাঁ বলো দেখি। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি একটু হেল্প করি। সংক্ষিপ্তভাবে আমরা এইভাবে বলতে পারি যে একটি দেশের ভূখণ্ডের মধ্যে যে লোকজন, যতজন লোক বাস করে, ওই লোক সংখ্যাকে বলা হচ্ছে ওই দেশের জনসংখ্যা। আচ্ছা, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত, এটি সম্পর্কে কারো কোনো ধারণা আছে? আচ্ছা, আমি একটু ধারণা দিই। সর্বশেষ আপডেট যে তথ্যটা, সেটি হচ্ছে তোমাদের বইয়ে হয়তো দেয়া আছে 14,72,64,332 জন, কিন্তু সর্বশেষ 2020 সালের যে তথ্যটা, বিশ্ব জনসংখ্যা রিপোর্ট, এই হিসাবটা হচ্ছে এরকম যে এখানে জনসংখ্যা বাংলাদেশের দেয়া আছে 16,47,00,000। আচ্ছা, তো বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, এরকম কয়েকটা দেশের নাম বলতে পারবে? আচ্ছা, বলো দেখি। ভারত আছে, আর কি? পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান। অনেক ধন্যবাদ। তো আজকে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ সহ আঞ্চলিক যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর জনসংখ্যা তুলনা। এটা হচ্ছে আজকে আমাদের পাঠের শিরোনাম। তোমরা একটু লিখে নাও বোর্ডের মধ্যে। বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার তুলনা। সবাই লিখে নিয়েছো? এটি হচ্ছে আজকে আমাদের পাঠের শিরোনাম। তো প্রথমে আমরা আসি যে জনসংখ্যা, এই জনসংখ্যাটা কি? জনসংখ্যা হচ্ছে একটি দেশের উন্নয়নের কি মূল চাবিকাঠি। তবে এখানে শর্ত আছে, জনসংখ্যা যদি জনসম্পদে রূপান্তর করা যায় তাহলে সেটি কি একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে। আর জনসংখ্যাকে যদি আমরা দক্ষ এবং শিক্ষিত করে তুলতে না পারি, তাহলে সেক্ষেত্রে সে জনসংখ্যা একটি দেশের জন্য কি হতে পারে? বোঝা, তাই না? একটা দেশের জন্য একটা বার্ডেন হতে পারে। তাহলে জনসংখ্যাকে শিক্ষিত করতে হবে, পাশাপাশি তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে কি করতে হবে? দক্ষ করে তুলতে হবে, স্কিল্ড ম্যান পাওয়ার হিসেবে তৈরি করতে হবে। তো আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে কি দক্ষিণ এশিয়ার একটি ঘনবসতিপূর্ণ দেশ। দক্ষিণ এশিয়ার একটি ঘনবসতিপূর্ণ দেশ। আমাদের দেশে এটা একটা উন্নয়নশীল দেশ। আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা উন্নয়নশীল দেশ, এবং এই দেশটি কি দ্রুত মধ্যম আয়ের দিকে
ধাবিত হচ্ছে। আমরা অলরেডি জানি যে আমাদের দেশটা মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে গেছে। আরও কিছু শর্ত আছে, এগুলো হয়তো ফুলফিল করলে আমরা পুরোপুরি মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের স্বীকৃতি অর্জন করব। তো বাংলাদেশের আয়তন সম্পর্কে আমরা সবাই জানি, তাই না? বাংলাদেশের আয়তন কত? 1,47,570 কি বর্গ কিলোমিটার। এটা হচ্ছে বাংলাদেশের আয়তন। আর 2011 সালে একটা আদমশুমারি হয়েছিল। এই আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের লোক সংখ্যা, তোমরা একটু লিখে নাও তথ্যগুলো। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের লোক সংখ্যা 14 কোটি। আচ্ছা, আমি এইভাবে না লিখে 14 কোটি এইভাবে সংখ্যায় লিখি, 97,72,364 জন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 14,97,72,364 জন। এটা হচ্ছে জনসংখ্যা। আর বাংলাদেশের 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব কত ছিল? তোমাদের কোনো ধারণা আছে? অনেক ধন্যবাদ। জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে কত? 1015 জন। এটা হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ছিল 2011 সালের হিসাব অনুযায়ী বা আদমশুমারি অনুযায়ী 1015 জন। আর জনসংখ্যা ছিল 14,97,72,364 জন। জনসংখ্যার বৃদ্ধির হার শতকরা কত ছিল? 2001 সালে হিসাব অনুযায়ী আমরা জানি ওই সময় ছিল জনসংখ্যা বৃদ্ধির হার 1.54%। আর যদি আমরা বর্তমানে কথা চিন্তা করি যে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত, তোমাদের বইয়ে দেয়া আছে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। এটা বাংলাদেশের। তো বাংলাদেশ সম্পর্কে আমরা যে তথ্যগুলো জানলাম, এখানে আরেকটা বিষয় আমরা জেনে রাখি। এটা তো 2011 সালে হিসাবটা পেলাম। এর পরবর্তীতে 2015-16 সালের দিকে আরেকটি জনসংখ্যার জরিপ করা হয়। সে সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল 15,99,00,000। এটি হচ্ছে 2015-16 সালের দিকে। তো এখন আমরা যেটাতে যাব, আমাদের টপিকস অনুযায়ী বলা হচ্ছে যে বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার তুলনা। আমরা তো বাংলাদেশ সম্পর্কে তথ্যগুলো পেলাম এবং বাংলাদেশের সাথে বাংলাদেশের পার্শ্ববর্তী যে সার্কভুক্ত দেশগুলো আছে এবং সার্কভুক্ত দেশ ছাড়াও আরও কয়েকটি দেশ আছে যেগুলো জনসংখ্যা সম্পর্কে তথ্য সম্পর্কে আমরা এখন জানবো। আমি একটা ছক তোমাদেরকে দেখাবো। তোমরা বোর্ডে একটু লক্ষ্য করো, সবাই দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, ধন্যবাদ। এখানে দেখো, এখানে বলা আছে যে বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার ঘনত্বের তুলনামূলক চিত্র। এই চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এইখানে তো জনসংখ্যার ঘনত্ব বলা আছে। আমরা ঘনত্বের আগে আরেকটি বিষয়ে যাব। আমরা আগে জনসংখ্যার বৃদ্ধির হারটা দেখব, এটি একটু পরে জানবো আমরা। তোমরা এই চিত্রটা একটু লক্ষ্য করো সবাই। আচ্ছা, যা হোক, এখানে দেখো
বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যা বৃদ্ধির তুলনামূলক চিত্র দেয়া আছে। এখানে দেয়া আছে 5 বছর অন্তর অন্তর। প্রথমটা দেখো 2000 থেকে 2005, তারপরেরটা হচ্ছে 2005 থেকে 2010 এবং শেষেরটা দেওয়া আছে 2010 থেকে 2015। এই 5 বছর অন্তর অন্তর আমরা একটু জনসংখ্যার বৃদ্ধির হারের তুলনাটা দেখব। বাংলাদেশ সহ সার্কভুক্ত 8টি দেশ আছে, 8টি দেশের এখানে তথ্যগুলো দেয়া আছে। প্রথমে দেখো বাংলাদেশের তথ্যটা দেয়া আছে 2000 থেকে 2005 ছিল 1.70, 2005 থেকে 10 ছিল 1.18, 2010 থেকে 15 ছিল 1.20। ভারতে ছিল 1.65, 2005 থেকে 10 ছিল 1.46, 2005 থেকে 10 ছিল 1.26। নেপালে দেখো, নেপালে ছিল 2000 থেকে 2005-এ 1.44, 2005 থেকে 10 ছিল 1.05, 2010 থেকে 15 সালে ছিল 1.18। এবার আমরা যাব পাকিস্তানের দিকে। পাকিস্তানেরটা দেখো, পাকিস্তানে 2000 থেকে 2005-এ ছিল 2.07, 5 থেকে 10 সালের দিকে ছিল 2.07, প্রায় সেম। আবার 2010 থেকে 15-তে ছিল 2.11। এবার আসি আমরা শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় 2000 থেকে 2005-এ জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 0.78, 2005 থেকে 10-এ ছিল 0.68, 2010 থেকে 15-তে ছিল 0.50। এবার আমরা আসি আফগানিস্তান। তোমরা দেখতে পাচ্ছ সবাই? ধন্যবাদ। আফগানিস্তান দেখো, আফগানিস্তানে 2000 থেকে 2005-এ ছিল 4.28, 2005-এ ছিল 2.73, 2010 থেকে 15-তে ছিল 3.02। ভুটান, ভুটানে ছিল 2000 থেকে 2005-এ 2.87, 2005 থেকে 10-এ ছিল 2.02, আর 2010 থেকে 15-তে ছিল 1.46। সর্বশেষ যে দেশটি আছে আমাদের এখানে মালদ্বীপ। মালদ্বীপটা দেখো, এখানে 2000 থেকে 2005-এ ছিল জনসংখ্যা বৃদ্ধির হার 1.68, 2005 থেকে 10-এ ছিল 1.73, 2010 থেকে 15-তে ছিল 1.79। তো এই চিত্র থেকে আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে, দেখো যে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 5 বছর পর পরও আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক বেশি, আর আফগানিস্তানের তুলনায় তো আরও অনেক বেশি। আবার ভারতের তুলনায় আবার বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম। অপরদিকে আমরা দেখতে পারি এখানে যে ভুটান এবং মালদ্বীপ, এই দেশগুলোরও জনসংখ্যা বৃদ্ধির হার বাংলাদেশের থেকে তুলনামূলক বেশি। তো ধন্যবাদ। এখন এই যে জনসংখ্যা বৃদ্ধির হারের যে বিষয়গুলো আমরা দেখলাম, এই জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। যেমন প্রথমে আমরা জানব জনসংখ্যা বৃদ্ধির হার নির্ভর করে জন্ম হারের উপর, মৃত্যু হারের উপর, দারিদ্র্যের উপর, পুত্র সন্তান কামনা ইত্যাদি আরও কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তা আমরা এখন জানব জন্মহারটা কি, জন্মহার কাকে বলে। জন্মহার বলতে আমরা বুঝি একটি দেশের সাধারণত 1 বছর সময়ে প্রতি হাজারে যতজন শিশু জন্মগ্রহণ করে তাকে বলা হয় জন্মহার। আর মৃত্যুহারটা কি? একটি দেশের 1 বছর সময়ে প্রতি হাজারে যতজন লোক কি মৃত্যুবরণ করে সেটাই হচ্ছে ওই দেশের মৃত্যুহার। তাহলে জন্মহার যদি বেশি হয়, যে দেশের জন্মহার যত বেশি হবে সে দেশের জনসংখ্যা বৃদ্ধির হারটাও তত বেশি হবে। আবার মৃত্যুহার যদি কমে যায়,
মৃত্যু হার কমে গেলে সে দেশের জনসংখ্যা বৃদ্ধির হারও বেড়ে যাবে। কারণ যদি জনসংখ্যা কম মারা যায় তাহলে আমরা বুঝতে পারবো কি জনসংখ্যা তাহলে বেড়ে যাচ্ছে। আর বর্তমানে কিন্তু বাংলাদেশের জনসংখ্যার মৃত্যুর হার অনেক কম আগের তুলনায় যদি আমরা চিন্তা করি। কারণ এখন বর্তমানে আমরা বলতে পারি যে আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, তাই না? আগে যেখানে আমাদের গড় আয়ু ছিল 60 থেকে 65 বছর 62 বছর এরকম ছিল, বর্তমানে বাংলাদেশের গড় আয়ু কত জানো তোমরা? আমরা জানি তোমাদের বই হয়তো দেয়া আছে 71 বছর, কিন্তু সর্বশেষ যে তথ্যটা সেটা হচ্ছে 73 বছর। 2020 সালের যে জনসংখ্যা রিপোর্ট, 2020 সালে জাতিসংঘ, তোমরা নাম শুনেছো, জাতিসংঘ একটা আন্তর্জাতিক সংস্থা। এই জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থার একটা প্রতিষ্ঠান আছে, জাতিসংঘের একটা সংস্থা আছে যার নাম হচ্ছে UNFPA। এই UNFPA এটা হচ্ছে জাতিসংঘের একটা জনসংখ্যা কার্যক্রম বিষয়ক একটা সংস্থা। এটা UNFPA তে কী হয় তোমরা বলতে পারবে? আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস তার মানে জাতিসংঘের জনসংখ্যা কার্যক্রম বিষয়ক একটা সংস্থা। এরা কি করে? প্রতি বছর বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে। তো এবছর এগুলো হচ্ছে আপডেট তথ্য। এবছর 30 জুন 2020 এই তারিখে তারা একটা বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 16,47,00,000। এটা মনে রাখবে, এই তথ্যটা তোমাদের বইয়ে দেয়া নাই। 2020 সালের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 16,47,00,000। আর এই রিপোর্ট অনুযায়ী আবার বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার এখন বর্তমানে 1.1%। এই বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী এই তথ্যগুলো একটু সবাই মনে রাখবে। এবার আমরা যাব, এটা আমরা দেখলাম যে বিশ্ব জনসংখ্যা বাংলাদেশ সহ যে দক্ষিণ এশিয়ার 8টি দেশ আছে, এই 8টি দেশের জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনাটা দেখলাম। এবার আমরা দেখব যে জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশ সহ বাংলাদেশের পার্শ্ববর্তী যে সার্কভুক্ত দেশ এবং সার্কভুক্ত বাইরে আরও 2-1টি দেশের জনসংখ্যার ঘনত্ব আমরা চিত্রে লক্ষ্য করব। এখন তোমরা একটু বোর্ডের দিকে তাকাও সবাই। দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, ধন্যবাদ। এই ছকটাতে দেখো, এখানে বলা আছে যে বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার ঘনত্বের তুলনা। এখানে দেখো প্রথমে বলা আছে মালদ্বীপের কথা বলা আছে। মালদ্বীপ প্রতি বর্গ কিলোমিটারে মালদ্বীপে বাস করে কত? 1426 জন। তারপরে আছে সিঙ্গাপুরে দেখো প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 8032 জন। বাংলাদেশে বাস করে 1252 জন। ভারতে বাস করে প্রতি বর্গ কিলোমিটারে 445 জন। শ্রীলঙ্কায় 338 জন। জাপানে 348 জন। এইখানে দেখো প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশে যেখানে বাস করে 1252 জন, সেখানে ভারত, শ্রীলঙ্কা এবং জাপান এই 3টি দেশের তুলনায় বাংলাদেশে দেখো প্রায় 3 গুণ জনসংখ্যার ঘনত্ব বেশি এই 3টি দেশের তুলনায়। আবার অপরদিকে দেখো সিঙ্গাপুরে প্রতি বর্গ কিলোমিটার 8032, মানে বাংলাদেশের থেকে কয়েক গুণ বেশি। মালদ্বীপও আমরা দেখি বাংলাদেশের থেকে একটু বেশি। মালদ্বীপ যদিও একটি ছোট্ট রাষ্ট্র, ছোট্ট একটি দেশ, ছোট দেশ হিসেবে জনসংখ্যাও কিন্তু কম, মাত্র 5 লক্ষ মালদ্বীপের জনসংখ্যা।
হ্যাঁ, সিঙ্গাপুর একটি ছোট্ট দেশ, কিন্তু এখানে উন্নত দেশ হিসেবে এখানে কিন্তু জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, মানে শিল্পোন্নত দেশের মধ্যে পড়ে সিঙ্গাপুর, এই জন্যে জনসংখ্যার ঘনত্বটা এখানে ছোট দেশ হিসেবে অনেক বেশি। এবার আমরা যাব বাংলাদেশের বিভিন্ন বছরের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হারটা দেখব। তো আমরা একটু চিত্রটা লক্ষ্য করি, দেখতে পাচ্ছ তোমরা? দেখো, প্রথম আদমশুমারি হয়েছিল 1974 সালে, তখন জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.62। এরপরেরটা হয়েছিল 81 সালে, তখন জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.32। এরপরে হয়েছিল 1991 সালে, তখন জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.01। এরপরে হয়েছিল 2001 সালে, তখন জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.58। সর্বশেষ আদমশুমারি হয়েছিল 2011 সালে, তখন জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.34। এই তথ্যগুলো তোমরা একটু লিখে রাখবে। তো আমরা যেহেতু আদমশুমারি কথাটা এসেছে, আদমশুমারিটা কি এই বিষয়টা আমরা একটু এখন জানার চেষ্টা করব। আদমশুমারি কি? আদম, আমরা একটু আদম শব্দটাতে যাই। আদম হচ্ছে কি? আদম মানে মানুষ, আর শুমারি, শুমারি অর্থ কি? গণনা। তাহলে আদমশুমারি শব্দের অর্থ হচ্ছে কি? মানুষ গণনা বা লোক গণনা। ঠিক আছে? সাধারণত আমরা জানি যে প্রতি 10 বছর পর পর 10 বছর পর পর এই আদমশুমারি বাংলাদেশে হয়ে থাকে। প্রথম আদমশুমারিটা হয়েছিল আমরা দেখলাম কত সালে? 1974 সালে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। স্বাধীনতার 3 বছর পর প্রথম লোক গণনা হয়েছিল 1974 সালে। সেই হিসেবে কিন্তু 10 বছর পর হলে কত হয়? 84 সাল হয়, তাই না? কিন্তু সেবার 84-তে না হয়ে প্রথম হয়েছিল, সেবার হয়েছিল কত? 1981 সালে। এই 81 সালের পর থেকে প্রতি 10 বছর পর পর কিন্তু বাংলাদেশে এই আদমশুমারিটা হয়ে আসতেছে। 81 পর হয়েছে 91, 91-এর পর 2001, এবং 2001-এর পরে 2011 সালে সর্বশেষ হয়েছিল। এবং আগামী বছর অর্থাৎ 2021 সালে আবার কি পরবর্তী আদমশুমারি অনুষ্ঠিত হবে। তো যাই হোক, আমরা যে তথ্যগুলো পেলাম, এই তথ্যের সাথে তোমরা আরও কিছু আপডেট তথ্য একটু মনে রাখার চেষ্টা করবে। আমি কিছু আপডেট তথ্য দেব তোমাদের। পৃথিবীর মধ্যে যে সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার দিক থেকে সর্বোচ্চ 10টি দেশ আছে। এই 10টি দেশের নাম আমরা একটু জানবো। তোমরা একটু খাতায় লিখে নাও তথ্যগুলো। 10টি দেশ জনবহুল, মানে জনসংখ্যার দিক থেকে সর্বোচ্চ 10টা দেশের নাম আমরা জানব। তো প্রথমে আছে চীন। চীনের জনসংখ্যা কত তোমাদের ধারণা আছে? আচ্ছা, আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। চীনের জনসংখ্যা বর্তমানে 144 কোটি প্রায়। এটি প্রায়, যেহেতু জনসংখ্যার অ্যাকুরেট হিসাবটা তো আসলে প্রতিনিয়ত কি শিশু জন্মগ্রহণ করতেছে, তাই না? এই জন্য আমরা প্রায় লিখব। এই তথ্যটা আমি যেটা দিচ্ছি এটা 2020 সালের UNFPA এর রিপোর্ট অনুযায়ী, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের রিপোর্ট অনুযায়ী। আচ্ছা, চীনের পরে আছে ভারত। ভারতের জনসংখ্যা ওই বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী বর্তমানে 138 কোটি। এটাও আমরা লিখব প্রায়। 3 নাম্বার আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা সর্বশেষ আমরা যেটা জানি 33 কোটি 10 লাখ।
এরপরে 4 নম্বরে আছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার জনসংখ্যা 27,35,00,000। 27,35,00,000। এরপরে 5 নম্বরে আছে পাকিস্তান। পাকিস্তানের জনসংখ্যা 22,09,00,000। 9,00,000। এই 5টি দেশের তোলা হয়ে গেছে সবার। আচ্ছা, ধন্যবাদ। এবার পরবর্তী 5টি দেশ। তার মানে 5 গেছে আমাদের 6 নাম্বার। 6 নম্বরে আছে জনসংখ্যার দিক থেকে ব্রাজিল। ব্রাজিলের জনসংখ্যা 21,26,00,000। 21,26,00,000। 7 নম্বরে আছে জনসংখ্যার দিক থেকে নাইজেরিয়ার জনসংখ্যা বর্তমানে 20,61,00,000। 20,61,00,000। এরপরে 8 নম্বরে আছে বাংলাদেশ। তার মানে আমরা জানলাম কি জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। বাংলাদেশের লোকসংখ্যা আমরা জানি 16,47,00,000। এরপরে 9 নম্বরে আছে রাশিয়ার জনসংখ্যা 14,59,00,000। 14,59,00,000। সর্বশেষ টপ 10-এর মধ্যে 10 নম্বরে আছে মেক্সিকো জনসংখ্যা 12,89,00,000। 12,89,00,000। এই টপ 10 মানে জনসংখ্যার দিক থেকে 10টি দেশের জনসংখ্যা আমরা জানলাম। এখানে দেখো একটা বিষয়, বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। আর এই অল্প ভূখণ্ডের মধ্যে জনসংখ্যা দেখো 16,47,00,000, তাই না? পাশাপাশি দেখো রাশিয়ার ভূখণ্ড হচ্ছে 1,70,75,000। রাশিয়ার ভূখণ্ড মানে রাশিয়ার আয়তন হচ্ছে 1,70,75,400 বর্গ কিলোমিটার। তার মানে বাংলাদেশ থেকে কত বেশি, কিন্তু তারপরও দেখো জনসংখ্যা বাংলাদেশের থেকে কি কম। তার মানে আমরা এই ফিগার দেখে বুঝতে পারতেছি যে বিশ্বের সর্ববৃহৎ রাষ্ট্র হচ্ছে রাশিয়ার জনসংখ্যা মাত্র 14,59,00,000। আর বাংলাদেশ এই ছোট্ট ভূখণ্ডের দেশটিতে দেখো জনসংখ্যা 16,47,00,000। তার মানে আমরা সহজেই অনুমান করতে পারতেছি যে বাংলাদেশের জনসংখ্যা বা বাংলাদেশ একটি কি ঘনবসতিপূর্ণ দেশ বিশ্বের মধ্যে। তো আমরা এই জনসংখ্যাকে যদি আমরা জনসম্পদে কাজে লাগাতে পারি তাহলে আমাদের দেশ কি মধ্যম আয়ের দেশ থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এবং আমাদের সরকারের টার্গেটে আছে 2041 সাল নাগাদ বাংলাদেশকে কি উন্নত রাষ্ট্রে পরিণত করার। তো যাই হোক, আমরা বর্তমান সরকার কিন্তু শিক্ষার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি আগামী 2021 সাল থেকে সরকারের একটা টার্গেট ছিল যে মাধ্যমিক থেকেই কারিগরি শিক্ষাটাকে বাধ্যতামূলক করা। এই কারিগরি শিক্ষাটাকে বাধ্যতামূলক করার উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদ যেন তারা একটা জনসম্পদ হিসেবে গড়ে উঠতে পারে। হ্যাঁ, এইভাবে তাদেরকে এখন থেকে গড়ে তোলার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে মাধ্যমিক সেক্টরে আমরা বলতে পারি এই ক্লাস 6 থেকে আগামী বছর থেকে শুরু হওয়ার কথা আছে কারিগরি শিক্ষাটাকে বাধ্যতামূলক করা। মানে একটা কারিগরি শিক্ষার উপরে তোমাদের নতুন একটা বই সংযোজন হবে। তো এগুলো দেখলাম আমরা, বিভিন্ন তথ্য পেলাম। এরপরে যদি আমরা আসি জনসংখ্যার দিক থেকে, এটি লাস্ট একটু তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, এটাও সর্বশেষ রিপোর্ট অনুযায়ী
যে ভারত, পাকিস্তান, বাংলাদেশের জনসংখ্যা আমরা জানলাম, পাশাপাশি আরও যে সার্কভুক্ত দেশগুলো আছে এগুলোর জনসংখ্যাগুলো একটু দেখে নাও, তোমরা লিখে নাও। যেমন নেপালের জনসংখ্যা 2,91,00,000। আফগানিস্তানের জনসংখ্যা 3,89,00,000। শ্রীলঙ্কা 2,14,00,000। ভুটান 8 লক্ষ, মালদ্বীপ 5 লক্ষ। তার মানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের তুলনায় আরও যে সার্কভুক্ত দেশগুলো আছে, নেপাল, ভুটান, আফগানিস্তান, এগুলোর জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক কম। এই জন্য আমরা সহজেই অনুমান করতে পারি বা বলতে পারি যে বাংলাদেশ এই দক্ষিণ এশিয়া শুধু নয়, বিশ্বের মধ্যে একটি অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। তো আমরা বিভিন্ন তথ্য পেলাম। এবার তোমরা একটু সবাই তোমাদের খাতার মধ্যে বাড়ির কাজটা একটু লিখে নাও। আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই খাতা বের করে একটু লিখে নাও বাড়ির কাজ। আচ্ছা, বাড়ি কাজ হচ্ছে, প্রশ্নটা এরকম যে আদমশুমারি কি? বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতি পূর্ণ দেশ। বাংলাদেশকে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ বলা হয় কেন? ব্যাখ্যা করো। আমি আবার বলতেছি, বাড়ি কাজটা এরকম যে আদমশুমারি কি? বাংলাদেশকে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ বলা হয় কেন? ব্যাখ্যা করো। এটি তোমরা বাড়ি কাজ হিসেবে করবে, করে পরবর্তী যখন স্কুল খুলবে স্কুলে আমাকে তোমরা দেখাবে। তো আজকে এই ক্লাস নিতে তোমরা সবাই সহযোগিতা করেছো, হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করেছো আশা করি। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে, হ্যাঁ, ওখানে মন্তব্য করবে, প্রশ্ন করবে, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, এই করোনা মহামারীর মধ্যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ। বাড়ির বাইরে বের হলে অবশ্যই কি মাস্ক ব্যবহার করবে, আর বাসায় ঘন ঘন সাবান দিয়ে হাত ধুবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো সবার সুস্থতা কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।